বারান্দায় দাঁড়িয়ে সকালের মৃদু বাতাস উপভোগ করছি আর ভাবছি কাব্যর কষ্টগুলো কিভাবে দূর করা যায়, কিন্তু ভেবে কিছুই পাচ্ছি না। কেউ আমাকে হেল্প না করলে আমি তো কিছু জানতে পারবো না। তিলো, এই নাও, হিয়া কথা বলবে। কাব্য আমার দিকে ফোন এগিয়ে দিল। আচ্ছা, হিয়াকে যদি জিজ্ঞাসা করি ও কি আমাকে কিছু বলবে? হ্যালো। সরি ভাবি, প্লিজ রাগ করো না। তুমি বাসায় এসেছো 3-4 দিন হয়ে গেল, তোমাদের বিয়ে পর্যন্ত হয়ে গেল, কিন্তু আমি একটা ফোন পর্যন্ত করতে পারিনি। তো ফোন করতে পারোনি কেন? একটু ঝামেলায় ছিলাম, ভাইয়াকে তো বলেছিলাম। ও ভাবি, তোমার কি মন খারাপ? না তো। বলো আমাকে কি হয়েছে। বললে আমার মন ভালো করে দিতে পারবে? চেষ্টা তো করে দেখতে পারি, তাই না? তুমি শুধু আমার একটা প্রশ্নের উত্তর দিলেই তো আমার মন ভালো হয়ে যায়। তাই নাকি? তাহলে বলো কি প্রশ্ন তোমার। হিয়া প্লিজ, তুমি রেগে যেও না। আমাকে শুধু এইটুকু বলো, তোমরা দুজন আব্বু আম্মুর উপর রেগে আছো কেন? আর ওনারা এখন কোথায়? প্রশ্নটা তোমার স্বামীকে গিয়ে করো। হ্যালো হিয়া। হিয়া ফোনটা কেটে দিল, কিন্তু ও কাব্যর উপর রেগে গেল কেন? তিলো, কথা শেষ হলে রুমে এসো। আসছি। রুমে এসে দেখি কাব্য রেডি হচ্ছে। কোথায় যাবে ও? কোথাও যাচ্ছেন? যাচ্ছি, কিন্তু তোমাকে বলবো না। রেগে আছেন কেন? তিলো, আমাদের বিয়ে হয়ে গেছে, এখনো আপনি আপনি করেই ডাকো? ভালো লাগে নাকি শুনতে? ও ও মানে, তুমি আবারও আপনি করেই ডাকবে? না, মানে তুমি করে বলতে পারলে কথা বলো, না হলে বলো না। আরে কোথায় যাচ্ছেন বলে যান। ধ্যাত, চলে গেল। তাড়াতাড়ি ওর পিছু পিছু নিচে আসলাম। ড্রয়িং রুমে তো দেখছি সবাই রেডি হয়ে বসে আছে। সবাই কি কোথাও যাচ্ছ? সবাই না, তিশা চলে যাচ্ছে, সাথে আদনান। তিশা, তুই চলে যাচ্ছিস? হ্যাঁ, গতকালকে তো আব্বু আম্মুর সাথে যায়নি, কিন্তু আজ যেতে হবে। নীরা, আমি আসছি। ভাইয়া তো মনে হচ্ছে অফিসে চলে যাচ্ছেন। কাব্য কোথায় যেন যাচ্ছে। তার মানে অয়নকে বাসা থেকে বের করতে পারলেই বাসা একদম ফাঁকা। ডাক্তারবাবু, বলুন না কোথায় যাচ্ছেন? তুমি করে বলো, তাহলেই বলবো। ঠিক আছে, বলো কোথায় যাচ্ছ? এই তো লক্ষ্মী বউ, তোমার জন্য ফোন কিনতে যাচ্ছি। এইটাই তো সুযোগ, এই সুযোগ কাজে লাগাতে হবে। একা যাচ্ছ, অয়নকে সাথে নিয়ে যাও। কেন? অয়নকে লাগবে কেন? আমি কোথাও যাচ্ছি না। আমার জন্য একটা মোবাইল কিনতে চাচ্ছ, সুন্দর না হলে হবে? আর অয়ন ভাবির জন্য একটা মোবাইল পছন্দ করে দিবে না? ভাবি, তোমার মতলবটা কি বলো তো? এই রে, ধরা পড়ে গেলাম মনে হয়। ওই, আমার বউয়ের আবার মতলব কি থাকবে? চল বলছি। কাব্য অয়নকে নিয়ে বেরিয়ে গেল। তিশা আর আদনানও বেরিয়ে পড়ল। বাসায় শুধু আমি আর ভাবি। এইটাই সুযোগ। ড্রয়িং রুমে পাইচারি করছি আর ভাবছি স্টোর রুমের তালার চাবি তো লাগবে, কিন্তু ভাবিকে বললে কি দিবে? ভাবি এখন রুমে আছে, ডাকবো কি না ভাবছি। তখনই বাসায় কে যেন ঢুকলো। তাকিয়ে দেখি একটি মহিলা। আপনি কে? আমি কাজের বুয়া গো, ছুটিতে আইছিলাম। ও আমারে ফোনে ওরা কইছে মেজো সাহেব বিয়া করছে, আপনি তাহলে নতুন বউ? হ্যাঁ, আমি আপনার ছোট, তাই তুমি করে বলবেন। চাইলে তুইও বলতে পারেন। যাক, মেজো সাহেব নিজের মতোই একখানা ভালো বউ পাইছে, তোমার কিছু লাগলে আমারে বইল। আপনি এই বাসার সব কিছু জানেন? জানুম না কেন, এই হ্যাঁ নেই তো আমি 5 বছর ধইরা কাম করি। ঠিক আছে, তাহলে আমাকে বলুন স্টোর রুমের চাবিটা কোথায় আছে? বলতে পারি, তো শর্ত আছে। কি? মেজো সাহেবরে বলতে পারবা না। আমি কাউকে বলবো না, আপনিও কাউকে বলবেন না। আচ্ছা, ছোট সাহেবের রুমের টেবিলে ডয়ারে আছে, ওনার রুমে তো কেউ যায় না, তাই ওইখানেই রাখা আছে। তার মানে অয়নকে বের করাতেই লাভই হলো। চাবিটা এনে তালা খুলে স্টোর রুমে ঢুকলাম। জানি না কিসের জন্য এই রুমে এসেছি। এখানে আদৌ কিছু পাবো কিনা কে জানে। সারা রুমে শুধু ভাঙাচোরা জিনিস, আর ধুলো তো ফ্রি আছেই। হঠাৎ রুমের এক কোণে চোখ পড়ল। একটা ট্রাঙ্ক রাখা আছে ওখানে। আমার কাছে যে চাবিগুলো আছে ওগুলো এই ট্রাঙ্কেরই হবে। ট্রাঙ্ক খুলে দেখলাম একটা প্যাকেটের মধ্যে কি যেন খুব যত্ন করে রাখা। এটা তো বিয়ের বেনারসি, কিন্তু কার বেনারসি এটা? দুটো কানের দুল আর কিছু ছবি ছাড়া আর কিছুই নেই। এই ছবিগুলোও দাগ পড়ে গেছে, তাও অনেকটা বোঝা যাচ্ছে, কিন্তু ছবিতে তো মাত্র 4 জন, মানে আব্বু আম্মু, ডাক্তারবাবু আর হিয়া। কিন্তু ওরা তো 3 ভাই 1 বোন। তাহলে ভাইয়া আর অয়নের ছবি কোথায়? একটা ছবি পেলাম আব্বু আম্মুর বিয়ের, তার মানে এই বেনারসি আম্মুর। একটা জিনিস তো স্পষ্ট বোঝা যাচ্ছে,
কাব্য মুখে যতই আব্বু আমাকে ঘৃণা করুক না কেন মন থেকে খুব ভালোবাসে, না হলে কি এত যত্ন করে সব কিছু আগলে রাখতো? কিন্তু আর কিছুই তো পেলাম না। এখন বুঝবো কিভাবে ওদের মধ্যে রাগ অভিমান কেন, আর ওনারা এখন আছেনই বা কোথায়? সারাদিন হতাশার মধ্যেই কাটালাম, কোনো কিছুতেই ভেবে পাচ্ছি না কিছু। কি যে করি। তিলো, দরজায় তাকিয়ে দেখি কাব্য এসেছে। সেই সকালে বেরিয়ে এই সন্ধ্যাবেলায় ফেরার সময় হলো। জানি রেগে আছো, সরি। আসলে অয়ন জোর করে ঘুরতে নিয়ে গেছিল। সরি তো। ঘুরতে সারাদিন লাগে, বাসায় যে বউ আছে সেটা ভুলে? ভুলিনি, আসলে ঘুরতে যাইনি, একটা মেয়ের খোঁজ নিতে গিয়েছিলাম। কি? এত রেগে যাচ্ছ কেন? আমি যাইনি, অয়ন আমাকে নিয়ে গিয়েছিল। বাহ, ছোট ভাই প্রেম করার জন্য মেয়ের খোঁজ নিতে যায় আর বড় ভাই তাতে হেল্প করে? আমার ভাই যদি মেয়েটাকে নিয়ে সুখে থাকতে পারে তাহলে হেল্প করব না কেন? অয়ন আর হিয়ার জন্যই তো এত কিছু। ওরা ভালো না থাকলে ফারাবি আর আমিও ভালো থাকতে পারবো না। খুব ভালোবাসেন ওদের, তাই না? ওরাই তো আমাদের সব। আর এখন তো আর একজন এসেছে। কে? আমার তিলোত্তমা পাগলি। কি করছেন? ছাড়ুন। চুপ। কাব্য আমাকে জড়িয়ে ধরে আমার গলায় বুকে ওর নাক ঘষছে। ডাক্তারবাবু, দরজা কিন্তু খোলা, যে কেউ চলে আসতে পারে। আসুক, তাতে আমার কি? আমি তো আমার বউকে আদর করছি। সত্যিই আপনার কিছু না? আবার আপনি আপনি শুরু করেছ। আচ্ছা, আর আপনি বলবো না, এখন ছাড়ো। না। ভাবি তুমি? এমনভাবে বললাম যেন সত্যিই ভাবি এসেছেন। কাব্য আমাকে ছেড়ে দিয়ে দূরে চলে গেল। কি, কেউ আসলে তো আপনার কিচ্ছু না, তাহলে এখন ছাড়লেন কেন? দূরে গিয়ে কথা বলছো কেন? ফাজিল মেয়ে। আবার কাছে পাই তখন বোঝাবো। দৌড়ে নিচে চলে আসলাম। ভাবি আর বুয়া রান্না করছে। আমারও ইচ্ছা করছে কাজ করি, কিন্তু ওরা তো কোনো কাজই করতে দেয় না। ভাবি, আমি তোমাকে হেল্প করি। হেল্প করার জন্য বুয়া আছে? বুয়া কেন করবে? আমি তো আছি। কি যেন কও, আমি থাকতে নতুন বউ আয়া কাম করবা কেন? রাগে চলে আসতে চাইলাম, দেখি ড্রয়িং রুমে কাব্য বসা। এই ফাজিলের কাছে তো যাওয়াই যাবে না, তাই কিচেনেই দাঁড়িয়ে রইলাম। বুয়া, দেখে যাও। বুয়া যেতেই কি যেন বলে উপরে পাঠিয়ে দিল। আমি ওর দিকে তাকিয়ে আছি, দেখেই চোখ টিপ দিল। কি ফাজিল! ভাবি, ফারাবি তোমাকে সেই কখন থেকে ডাকছে, তুমি এখনো যাওনি? কি বলো? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও। তিলোত্তমা, এখানে একটু থাকিস তো। আচ্ছা। ভাবি রুমে চলে যেতেই কাব্য আমার কাছে এসে একটা হাসি দিল। কি মনে হয় চালাকি শুধু তুমি একা করতে পারো, আমি পারি না? কি করছো? রুমে কিছু কাগজ ছিঁড়ে ফেলে এসেছি, আর বুয়াকে সেটা পরিষ্কার করতে পাঠিয়েছি, আর ভাবিকে তো মিথ্যা বলে রুমে পাঠালাম। ও তো দেখছি আমার চেয়ে বড় চালাক। এখন কি হবে তিলো পাগলি? ডাক্তারবাবু, এটা কিন্তু রান্নাঘর, যে কেউ চলে আসবে। বেডরুমে আদর করছিলাম, ভালো লাগেনি, চালাকি করে এখানে চলে এসেছো। এখন? কাব্য আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে চুমো দিচ্ছে আর পেটে 2 হাত দিয়ে চাপ দিচ্ছে। এই যে এইটা কিচেন। ছাড়ো। কাব্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। ও হাসতে হাসতে চলে গেল। ভাবি আমার দিকে তাকিয়ে হাসছে। ধ্যাত, কি যে করে পাগলটা। ওর এসবে রাগ করিস না, বড্ড পাগল ছেলেটা। আসলেই একটা পাগল। রাতের খাবার খেয়ে সবাই বসে গল্প করছি। কাব্য অনেক আগেই রুমে চলে গেছে। জানি না কি হলো ওর, মন খারাপ করে আছে। হঠাৎ গিটারটা টুংটাং শব্দ শুনতে পেলাম। মনে তো হচ্ছে ছাদ থেকে শব্দটা ভেসে আসছে। ভাবি, গিটার? কাব্য বাজাচ্ছে। ও গিটারও? কাব্য গিটার বাজাতে পারে। কাব্য অনেক ভালো গানও নাকি গায়, কিন্তু কখনো ওর কণ্ঠে গান শুনিনি। আগে মাঝে মাঝে গান গাইতো, এখন সব ছেড়ে দিয়েছে শুধু। কি ভাইয়া, থেমে গেলে কেন? ভাইয়া আম্মু আব্বুর কথা খুব বেশি মনে পড়লে গিটার নিয়ে বসে যায় আর গিটারে টুংটাং শব্দ তুলে। ওর গিটারে সব সময় বিষাদের সুরই বাজে, কখনো। চিন্তা করো না, একদিন বিষাদের সুর কেটে সুখের সুর বাজাবে ওর গিটারে। কোথায় যাচ্ছিস? ভাবির কথার উত্তর না দিয়ে ছাদে চলে আসলাম। কাব্যর পেছনে এসে দাঁড়াতেই গিটার বাজানো বন্ধ করে দিল। আমি ওর কাঁধে হাত রাখতেই গিটার রেখে উঠে আমার মুখোমুখি দাঁড়ালো। নিষেধ করেছিলাম তো, কেন করলে এটা? আমি আবার কি করলাম? ও এত রেগে আছে কেন? কথা বলছো না কেন? বলো, আমি নিষেধ করার পরও তুমি স্টোর রুমে গিয়েছিলে কেন? আমি নিষেধ করার পরও তোমার সাহস কি করে হয় ওই রুমে যাওয়ার আর আমার মায়ের জিনিসপত্রে হাত দেওয়ার?
অবাক হয়ে তাকিয়ে আছি ওর দিকে। এই প্রথম ওর মুখে মা ডাকটা শুনলাম। হয়তো রাগের বশে বলে ফেলেছে, কিন্তু এটা তো সত্যিই ও মুখে যতই আম্মুকে ঘৃণা করুক মন থেকে ঠিকই ভালোবাসে। তোমাকে আমি ভালোবাসি, তাই ক্ষমা করে দিলাম। আর কখনো ওই রুমে যাবে না, বুঝেছো? কাব্য কাঁদতে কাঁদতে নিচে চলে গেল। আমি এখনও সাথে দাঁড়িয়ে আছি। কখনো কাব্যকে এতটা রাগ করতে দেখিনি, এতটা কাঁদতেও দেখিনি। আজ তো কান্নার জন্য আমাকে ধমক দিতেও পারছিল না। তিলোত্তমা, ডাক শুনে পেছনে তাকালাম। ভাইয়া এসেছেন। ওর কথায় কিছু মনে করো না, আমি সব শুনেছি। নিষেধ যখন করেছিল কেন স্টোর রুমে গিয়েছিলে? স্টোর রুমে তো তেমন কিছুই নেই, শুধু একটা বেনারসি আর কিছু ছবি পেয়েছি। এগুলোই কাব্যর সব। বেনারসিটা দেখে কাব্য ওর মায়ের অভাব পূরণ করে। ওর মায়ের মানে? তোমার মা না? নাকি সবাই একরকমভাবে রেগে আছো? কাব্য আর আমরা আপন ভাই না, এমনকি আমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্কও নেই। মানে? তোমাকে আমি এসব বলছি, শুনলে কাব্য রেগে যাবে। এসব শুনে কি করবে? বাদ দাও। না, বাদ দিব না। আমি শুনতে চাই, আমি ওর কষ্ট দূর করতে চাই। ওর কষ্ট দূর করতে হলে আগে ওর আব্বু আম্মুকে খোঁজে আনতে হবে। পারবে সেটা? ওনারা কোথায় আছেন বা বেঁচে আছেন কিনা আমরা কেউ জানি না। আর বেঁচে থাকলে খোঁজে আনলেও কাব্য ওনাদের কখনো ক্ষমা করবে না। তখন এই অশান্তির আগুনটা আরও বেড়ে যাবে। কাব্য তোমাকে নিয়ে অনেক ভালো আছে, আর আমি চাই ও সবসময় এমন ভালো থাকুক। তাই প্লিজ তুমি এসব নিয়ে আর কথা বলো না। কাব্যকে ওর মতো করে থাকতে দাও। ভাইয়া চলে গেলেন। আমি বোবার মতো দাঁড়িয়ে আছি। কোথায় খুঁজবো আমি আব্বু আম্মুকে? আর কি করে খুঁজবো? ওনাদের তো আমি চিনিই না। যে আমাকে এত ভালোবাসে, যে আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে, সেই ডাক্তারবাবুর কষ্ট কি তাহলে আমি দূর করতে পারবো না? হঠাৎ মাথায় কারো হাতের স্পর্শে ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে চারিদিকে তাকালাম। এখনও তো সকাল হয়নি, মনে হয় মধ্যরাত। ডিম লাইটের আলোতে ঘড়িও দেখতে পাচ্ছি না। উঠে বসে পাশ ফিরে তাকালাম। কাব্য মাথা নিচু করে বসে আছে। ডাক্তারবাবু, কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছু হয়নি, তুমি উঠেছো কেন? ঘুম ভেঙে গেল। ও, বেডে চলো। রাতে 7 থেকে এসে কাব্য ঘুমিয়ে পড়েছে দেখে আমি এসে সোফায় ঘুমিয়ে পড়েছিলাম। যে ধমকগুলো দিয়েছিল খুব রাগ হচ্ছিল, কিন্তু এখন ওকে এমন অবস্থায় দেখে খুব কষ্ট হচ্ছে। তিলো, প্লিজ বেডে চলো। হুম। রাগ করেছো? কাব্য আমার এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে ওর বুকের সাথে জড়িয়ে ধরলো। সরি পাগলি, আর কখনো এভাবে বকা দিব না। প্লিজ আর রেগে থেকো না। আমি কিছু বলতে যাব তখনই কাব্য আমার দুগালে আলতো করে ধরে কপালে একটা চুমু দিল। তারপর কোলে করে এনে বিছানায় শুয়ে দিল। ডাক্তারবাবু, এখনো মুখ গোমরা করে রাখছো? বললাম তো সরি, প্লিজ একটু হাসো। কাব্য একটা হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে রেখেছে, আর একটা হাত দিয়ে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। সবসময় কি নিজের কষ্টগুলো আড়াল করে এইভাবে আমাকে হাসিয়ে যাবে? আমার তিলো পাগলি হাসলে আমার মনে আর কোনো কষ্ট থাকে না। আমার নাকের সাথে ওর নাক ঘষে হাসতে হাসতে বলল, সত্যি আজব একটা মানুষ। ও নিজের কষ্টগুলো কত সুন্দরভাবে আড়াল করে রাখে। তিলো পাগলির সামনে থাকলেই শুধু কষ্ট আড়াল করে হাসো, পরে তো ঠিকই আবার কষ্ট পেয়ে কাঁদো। নিশ্চয়। ডাক্তারবাবু, তুমি এটা কেন বুঝতে চাও না? তুমি যেমন আমার মুখে হাসি দেখতে চাও, তেমনি আমিও তোমার মুখে হাসি দেখতে চাই। আমি তখনও নিশ্চুপ। তুমি আমাকে ভালোবাসো, এর মানে তো এই নয় যে তুমি শুধু আমাকেই হাসিয়ে যাবে আর আমি হেসে যাব। আমিও তোমাকে ভালোবাসি, আমিও তোমার মুখে হাসি দেখতে চাই সব সময়। তুমি নিজের ভেতরের কষ্ট পুষে রেখে দিনের পর দিন এভাবে লুকিয়ে লুকিয়ে কাঁদবে, আর আমি তা দেখেও মুখ বুজে সহ্য করব? তা তো হতে পারে না। তাহলে তুমি কি করতে চাও? কিছুই করতে চাই না। আমাকে শুধু তোমার কষ্টগুলো বলো। কষ্ট মনের মধ্যে পুষে রাখতে নেই, শেয়ার করতে হয়। আমাকে বলো, দেখবে নিজের মন হালকা লাগবে। আমাকে ছেড়ে দিয়ে চুপচাপ শুয়ে পড়লো। কাপড় গলা জড়িয়ে ধরে ওর ঠোঁটে আলতো করে একটা চুমু খেলাম। বলো প্লিজ। হুমায়রা চৌধুরী। আর কাপড় ঠোঁটে একটা আঙুল রেখে ওকে আটকে দিলাম। নাম ধরে নয়, আব্বু আম্মু বলো। তিলো, বলো বলছি। আব্বু আম্মু হিয়া আর আমি, এটাই ছিল আমাদের ছোট্ট পরিবার। প্রথমত আমাদের পরিবার সুখ শান্তিতে থাকলেও সেটা আস্তে আস্তে কমে যায়। আব্বু একটা প্রাইভেট কোম্পানিতে জব করতেন, আর আম্মু ছিলেন ডক্টর। হিয়া আর আমি ছোটোবেলা থেকেই একাকিত্বর মধ্যে বড় হয়েছি, কারণ আব্বু আম্মুর আমাদের জন্য সময় ছিল না। মাঝে মাঝে কষ্ট হতো। আব্বু আম্মুকে বললে ওনারা বলতেন, এখন হয়তো সময় দিচ্ছি না তোমাদের, কিন্তু সব কিছু তো তোমাদের দুজনের ভবিষ্যতের জন্যই করছি। জানো তিলো, খুব করে ওনাদের বোঝাতে চাইতাম
আমাদের এত কিছু চাই না, কম হলেও চলবে, তাও যেন আমাদের একটু সময় দেন, একটু ভালোবাসা দেন। কিন্তু আব্বু আম্মু তাদের কাজে এতটাই ডুবে গিয়েছিলেন যে কিছুই বুঝতেই চাইতেন না। বুঝেছেন, কিন্তু অনেক দেরিতে। তখন আমার 15 বছর আর হিয়া 7 বছরের। বিয়ের 16 বছর পর আমার আব্বু আম্মু বুঝতে পারেন যে ওনারা একে অপরের জন্য পারফেক্ট না। কারণ কি জানো? ওনারা একে অপরকে সময় দিতে পারেন না, তাই নাকি একে অপরের জন্য পারফেক্ট না। শেষ পর্যন্ত ওনারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন, মানে ডিভোর্স। হিয়া না হয় তখন ছোট ছিল, কিন্তু কিন্তু আমি তো অনেক কিছুই বুঝতাম। কি করে ওনাদের এমন সিদ্ধান্ত মেনে নিতাম? কিন্তু তাও ওনারা আমাকে বুঝিয়েছেন যে এটাই আমাদের ভাই বোনকে মানতে হবে, আব্বু আম্মুকে ছাড়া থাকতে হবে। এটা মন বুঝতে চাইতো না, তাও মনকে বুঝিয়েছি যে যারা সম্পর্ক রাখতে চায় না তাদের সম্পর্ক তো আর জোর করে টিকিয়ে রাখা যায় না, এটা সম্ভব না। যখন আমি নিজের মনকে শক্ত করে ফেলি, তখন আব্বু আম্মুর মধ্যে আরেক ঝামেলা শুরু হয়। আমরা ভাই বোন কার কাছে থাকবো? আব্বু বলেন আব্বুর কাছে, আম্মু বলেন আম্মুর কাছে। রোজ রোজ এই অশান্তি দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম, কিন্তু আব্বু আম্মুকে কিছুই বলিনি, এতটুকু রাগ পর্যন্ত দেখাইনি। কিন্তু আব্বু আম্মু শেষ মুহূর্তে এমন সিদ্ধান্ত নেন যে আর রাগ না দেখিয়ে থাকতে পারিনি। আমি আম্মুর কাছে আর হিয়া আব্বুর কাছে, না হয় আমি আব্বুর কাছে আর না হয় হিয়া আম্মুর কাছে থাকবে। ওনারা এই সিদ্ধান্তটাই নেন। যখন ওনারা আমাদের এতটুকু সময় দিতে পারতেন না, তখন আমি হিয়ার দেখাশোনা করেছি, ওকে খাওয়ানো ঘুম পাড়ানো সব আমিই করেছি। কি করে পারতাম আব্বু আম্মুর ভুলের জন্য ভাই বোন আলাদা হয়ে যেতে? হিয়া তো তখনও কিছু বুঝতো না। আব্বু আম্মু ঝগড়া করলে ও আমার হাতটা জড়িয়ে ধরে ড্যাব ড্যাব করে আব্বু আম্মুর দিকে তাকিয়ে থাকতো। আমার এসব ভালো লাগতো না। আব্বু আম্মুকে অনেক বুঝিয়েছিলাম যে আরও একবার ভাবো। ওরা শোনেনি আমার কথা, উল্টো আমাদের ভাই বোনকে আলাদা করে দিতে চেয়েছিল। যারা বিয়ে 16 বছর পর বুঝতে পারে একে অন্যের জন্য পারফেক্ট না, তারা আমাদের ভাই বোনের দায়িত্ব আবার খেয়ে নেবে। একদিন রাতে আব্বু আম্মুর মতো অনেক ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে আম্মু ঘুমন্ত হিয়াকে কোলে তুলে নেন বাসা থেকে বেরিয়ে যাওয়ার জন্য, আর আব্বু তখন আম্মুর গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেন। এসব দেখতে ভালো লাগছিল না আর, তাই বাধ্য হয়ে আম্মু থেকে হিয়াকে কেড়ে এনে বাসা থেকে বেরিয়ে এসেছিলাম। আসার সময় আব্বু আম্মুকে দুটো কথা বলে এসেছিলাম, তোমরা কোনো সন্তানের বাবা মা হওয়ার যোগ্য না, আমি তোমাদের ঘৃণা করি। কাব্য নিশ্চুপ হয়ে কাঁদছে আর আমি পাশে বোবার মতো বসে আছি। কি বলবো, কি বলে সান্ত্বনা দিব কি ভেবে পাচ্ছি না। তিলো, হিয়াকে এসব বলো না, ও জানে আমি আব্বু আম্মুর সাথে ঝগড়া করে ওকে বাসা থেকে নিয়ে চলে এসেছিলাম। হিয়াকে সব কিছু বলনি কেন? আমার মতো হিয়া নিজের আব্বু আম্মুকে ঘৃণা করুক এইটা আমি চাইনি, তাই মিথ্যে বলেছি। এখনও বলিনি হিয়া আব্বু আম্মুকে খোঁজে, এইটা আমি জানতাম, তাই ওকে পড়াশোনার জন্য বাইরে পাঠিয়ে দিয়েছিলাম। ফারাবি ভাইয়া আর অয়ন? ওদের সাথে আমার ভাগ্য আমাকে দেখা করিয়ে দিয়েছিল। সেদিন রাতে ঘুমন্ত হিয়াকে নিয়ে কোথায় যাবো যেন ভেবে পাচ্ছিলাম না, তখন ফারাবির সাথে রাস্তায় দেখা হয়। সেই থেকে একসাথে আছি। দুর্ভাগ্যক্রমে ওদের বাবা মা ছিল না। অয়ন তখন হিয়ার মতোই ছোট ছিল। ফারাবির ছোট্ট একটা চায়ের দোকান ছিল, সেটা থেকে আজ আমাদের এত কিছু। অনেক কষ্ট করেছি ফারাবি আর আমি। একদিকে অয়ন আর হিয়ার দেখাশোনা, অন্যদিকে নিজেদের পড়াশোনা, সাথে ছোট্ট এই ব্যবসা। ফারাবি এখন যে ব্যবসা করছে, এইটা সেই ছোট্ট ব্যবসা থেকেই বড় করেছি। ফারাবি সবসময় আমাকে একটা কথা বলতো, সৎপথে উপার্জন করলে আল্লাহ সাহায্য করেন। সত্যি আল্লাহ আমাদের সাহায্য করেছেন, না হলে তো আমরা ভেসে যেতাম, আজ এত কিছু হতো না। স্যালুট বস তোমাদের দুইজনকে, তোমরা তো পেরেছো। আমি হলে তো। কোনো কিছুতে ভয় পেতে নেই, শুধু নিজের ওপর বিশ্বাস রাখতে হয়। আমি ব্যবসা ছেড়ে ডক্টর কেন হয়েছি জানো? জীবনে যদি কখনো আম্মুর সাথে দেখা হয়, তাহলে যেন এটা বলতে পারি আমিও একজন ডক্টর, আর আমি আমার পরিবারকে সময় দিই। আচ্ছা, আব্বু আম্মা এখন কোথায় আছেন জানো? না, সেদিনের পর রাগে আর বাসায় যাইনি। 1 বছর পর গিয়েছিলাম, কিন্তু বাসায় কেউ ছিল না। আব্বু আম্মুর কি ডিভোর্স হয়েছে বা কোথায় আছেন কিচ্ছু জানি না। কাব্যর এই কথাটা বলতে ওর গলাটা ধরে আসলো। তার মানে ও মিথ্যা বলছে। তাহলে কি ও আব্বু আম্মু কোথায় আছে সেটা জানে? সত্যিই জানো না? কাব্য কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। বাদ দাও না, ঘুমিয়ে পড়ো, ভোর হয়ে যাচ্ছে। আমি শুয়ে পড়তেই কাব্য এসে আমার বুকে মাথা রাখলো। কাব্য কাঁদছে বুঝতে পারছি, কিন্তু বাধা দিতে ইচ্ছে হচ্ছে না। কাঁদুক, কাঁদলে হয়তো কষ্টটা কিছু হলেও কমবে। ঘর গুছাচ্ছিলাম, হঠাৎ কাব্য কোথা থেকে তড়িঘড়ি করে আসলো। ফোনটা বিছানায় রেখে ফ্রেশ হতে চলে গেল। ফোন দেখে মনে হলো তিশাকে একটা কল দিই। ফোন হাতে নিতেই কাব্য চেঁচিয়ে উঠল, ফোন দিয়ে কি করবে? তিশাকে ফোন দিব?
তোমার ফোন থেকে দাও। আশ্চর্য, তোমার ফোন থেকে দিলে সমস্যা কোথায়? আর তুমি ফোনটা এভাবে কেড়ে নিলে কেন? আমার কথার উত্তর না দিয়ে ফোনটা টেবিলের উপরে রেখে দিল। বিছানায় বসে বসে ওর কাজ দেখছি। তাড়াহুড়া করে রেডি হচ্ছে। হসপিটালে। কিন্তু তুমি তো 1 সপ্তাহের ছুটি নিয়েছো। এমার্জেন্সি পড়ে গেছে, তাই যেতে হচ্ছে। ডাক্তারবাবু আমার কথা না শুনেই তাড়াহুড়া করে বেরিয়ে গেল। কাব্য এমন করছে কেন ভেবে পাচ্ছি না। কখনো তো আমার থেকে ফোন কেড়ে নেয়নি, কিন্তু আজ ওর কী হলো? জানালার কাছে দাঁড়িয়েছিলাম, হঠাৎ ফোন বেজে উঠল। তাকিয়ে দেখি কাব্যর ফোন। খুব হাসি পাচ্ছে যে ফোন আমার থেকে কেড়ে নিল, সে ফোনে ভুলে ফেলে গেছে। ফোন হাতে নিতেই চমকে উঠলাম। শুভ্রা ফোন দিয়েছে। রিসিভ করতেই শুভ্রা চেঁচিয়ে উঠল, কাব্য, তুমি কি দেখা করতে আসবে না? তার মানে কাব্য হাসপাতালে যায়নি, শুভ্রার সাথে দেখা করতে গেছে? কাব্য আমাকে এত বড় মিথ্যা কথা বলতে পারলো? চুপ হয়ে আছো কেন? দেখো, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি কিন্তু তোমার বউকে সব সত্যি বলে দিব। কোন সত্যের কথা বলছে শুভ্রা? কাব্য, কথা বলো, না হলে আমি তোমাকে সব বলে দিব। কাব্য নয়, আমি ফোন রিসিভ করেছি। কাব্যর ফোন তুমি রিসিভ করেছো কেন? বউ তার স্বামীর ফোন রিসিভ করেছে কেন? সে কৈফত কি একটা বাইরের মেয়েকে দিতে হবে? কাব্য কোথায়? ওকে ফোনটা দাও। কাব্য আমার বুকে মাথা রেখে ঘুমোচ্ছে, গভীর ঘুমে আছে, ডাকা যাবে না। ছাড়াচ্ছি ওর গভীর ঘুম। তুমি একটা সত্যি কথা জানলে ওকে বুকে কেন পায়ের নিচেও জায়গা দিবে না। আমি তো চাইছিলাম তুমি রেগে গিয়ে সত্যিটা বলো, তাই তো মিথ্যা কথা বললাম। কি হলো, তুমি সত্যিটা জানতে চাও না? বলো। তুমি কি ভেবেছো কাব্য তোমাকে ভালোবেসে বিয়ে করেছে? তোমার মামি 2 জন লোকের কাছে তোমাকে বিক্রি করে দিয়েছিল, তারপর থেকে তুমি হাওয়া। তোমার মামি তোমাকে খোঁজেনি কেন? এর আগে কখনো তোমাকে বিক্রি করার কথা ভেবেছে তোমার মামি? আসলে সেই 2 জন লোক কাব্যর লোক ছিল। তোমাকে কাব্য টাকা দিয়ে কিনে এনেছে। মাথা যেন আকাশ ভেঙে পড়েছে। কি বলছে ও এসব? বিশ্বাস না হলে কাব্যকে জিজ্ঞেস করে দেখো। কাব্য যদি সত্যিই তোমাকে ভালোবাসতো তাহলে টাকা দিয়ে কিনে আনলো কেন? আসলে কাব্য তোমাকে সেই মেয়েদের মতো দেখে যাদের টাকা দিয়ে কিনে এনে। চুপ করো শুভ্রা, চুপ করো। ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফ্লোরে বসে পড়লাম। কখনো এমন একটা সত্যির মুখোমুখি হতে হবে ভাবিনি। কাব্য বলেছিল মামিকে রাজি করাবে, কিন্তু ও রাজি করানোর চেষ্টা না করে উল্টো আমাকে টাকা দিয়ে কিনে আনলো। দরজা খোলার শব্দ শুনে সামনে তাকালাম। কাব্য ভাঙা ফোনটার দিকে তাকিয়ে ভয়ে দাঁড়িয়ে গেছে ওখানেই। দিলো, ফ্লোরে বসে আছো কেন? তোমার ওই নোংরা মুখে আমার নাম শুনতে চাই না। খেতো না প্লিজ, আমার কথা শোনো। তোমার থেকে তো আমার একটা কথাই শুধু শোনার আছে। বলো, কত টাকা দিয়ে কিনে এনেছো আমাকে? আমি জানতে চাই তোমার কাছে আমার মূল্য কত টাকা। কান্না থামাও প্লিজ। সেদিন রাতে আমার জ্ঞান ফেরার পর এমন ভাব করেছিলে যে তুমি কিছুই জানো না। আমি মামির চরিত্র ঢাকার জন্য তোমাকে এইসব বলিনি, আর তুমি কিনা এমন। আমার কথা তো শুনবে। কি শুনবো? হ্যাঁ, আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, তাহলে কেন আমাকে কিনে এনেছো? জানো শুভ্রা কি বলেছে? তুমি নাকি আমাকে ওইসব মেয়েদের মতো ভাবো, তাই কিনে এনেছো। ছি, এসব ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। সত্যিটা কি সেটা তো শুনবে। সব সত্যি তো শুভ্রা আমাকে বলেই দিয়েছে, আর আমি সত্যিটা জেনে যাব এই ভয়েই তো তুমি ফোন কেড়ে নিয়েছো। দিলো, একদম আমার কাছে আসবে না। তোমার ওই নোংরা হাতে আমাকে টাচ করো, আমি চাই না। কিচ্ছু শুনতে চাই না। বেরিয়ে যাও তুমি এই রুম থেকে। দিলো, বেরিয়ে যাও। কাব্য বেরিয়ে যেতেই দরজা লাগিয়ে দিলাম। হাঁটতে পারছি না, মাথা খুব ঘুরছে। দরজার পাশেই বসে পড়লাম। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। আমি তো কাব্যকে ভালোবেসেছিলাম, আর ও আমার সাথে এমনটা করতে পারলো।